আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল এক্সিলেশন ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। বাংলাদেশের সুপার ব্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল এক্সিলেশন ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 ইএসজি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স। এরপর জানাবো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ড খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমানকে এখন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চীনের ৮৪% শুল্ক আরোপ কার্যকর বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রে বুধবার ৯ এপ্রিল কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক। পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্ক হার ৮৪% বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়ে ১০৪% পৌঁছেছে। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪% শুল্ক আরোপ করেছে চীন। এবারে জানাবো, যেসব কারণে ছোট ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে গঠন করা হচ্ছে দুটি বড় ইসলামী ব্যাংক। দেশে একটি বড় ইসলামী ব্যাংক ছাড়াও বেশ কিছু ছোট ছোট ইসলামী ব্যাংক রয়েছে, যেগুলো অনেক সমস্যার মুখোমুখি। সব ছোট ছোট ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। এদিকে ধর্ষণে ব্যর্থ হয়ে শিশুকে ছাদ থেকে ফেলে দিল বৃদ্ধ। জয়পুরহাটে কেতলাল উপজেলার বিনাই গ্রামে ৪র্থ শ্রেণী ৯ বছরের এক কন্যা শিশু শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে আহত ওই শিশুকে উদ্ধার করে কেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্ত ৬৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল কুদ্দুসকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এবং সর্বশেষ জানাবো, ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। ইরানের পারমাণবিক কর্মসূচি লক্ষ্য করে আরেকটি নতুন করে ৫টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধ প্রক্রিয়াকরণের উপর ভূমিকা ছিল সেটির উপরই যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা দিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। বাংলাদেশের সুপার ব্যান্ড এবং টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 ইউএসজি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ক্যাটাগরিতে। বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্ত অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওয়ালটনকে এই পুরস্কার তুলে দেন। বুধবার ৯ এপ্রিল রাজধানীর ইন্টারকন্টিনেন্ট হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনূস এবং বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সেখানে ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম বলেছেন, ওয়ালটন টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিত্য নতুন উদ্ভাবনী পণ্য উৎপাদন প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ড খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার ৯ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে খলিলুর রহমানকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব সমন্বয়ক ও সংস্কার জাহেদা পারভিন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে খলিলুর রহমান পদবি হবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এর পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত দায়িত্ব পালনে সহায়তা করবেন। গত বছর ১৯ নভেম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পান খলিলুর রহমান। খলিলুর রহমান উপদেষ্টার মর্যাদা, বেতন ভাতা এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন বলে সেদিন এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল। আজ তার নতুন পদায়নে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগে সেই প্রজ্ঞাপনের অন্য বিষয় অপরিবর্তিত থাকবে। খলিলুর রহমান অনেক আস্থাভাজন একজন লোক, এ কারণে তাকে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানানো হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৮৪% শুল্ক আরোপ করেছে চীন। কার্যকর বৃহস্পতিবার থেকে। বিশ্বজুড়ে বুধবার ৯ এপ্রিল কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ঘোষণা অনুযায়ী। এই বাড়তি শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে চীনের শুল্ক হার ৮৪% বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এতে দেশটির শুল্ক বেড়েছে ১০৪%। এর জবাবে মার্কিন পণ্যে ৮৪% শুল্ক আরোপ করেছে চীন। বৃহস্পতিবার ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের অর্থ মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সমস্ত পণ্যের উপর ৮৪% শুল্ক ঘোষণা করেছে। ট্রাম্পের নতুন শুল্ক কার্যকরের পর ইউরোপীয় শেয়ার বাজারগুলো নিম্নমুখী ছিল। এখন মার্কিন আমদানিতে চীনের ৮৪% শুল্ক ঘোষণার পর তা আরও হ্রাস পেয়েছে। ইউকে তালিকাভুক্ত বৃহত্তম সংস্থাগুলোর এফটিএস ১০০ সূচক আজ পর্যন্ত ৩.৩ কমেছে। এছাড়াও জার্মান, ফ্রান্সের সূচকও নেমে গেছে। এর আগে হোয়াইট হাউস জানায়, চীনের যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করায় তারা দেশটির বিরুদ্ধে শুল্ক বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন যে চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক প্রত্যাহার না করলে দেশটির উপর আরও ৫০% আমদানি শুল্ক বসানো হবে। তার ভাষ্য, আমি আগেই সতর্ক করেছিলাম, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো দেশ পাল্টা শুল্ক আরোপ করে তবে তারা সঙ্গে সঙ্গে নতুন ও অনেক বেশি হারে শুল্কর মুখোমুখি হবে। এই প্রতিক্রিয়ায় চীন বলেছে, চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয় সাফ জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়বে তারা এবং যুক্তরাষ্ট্রের এই ব্ল্যাকমেইলিং আচরণ তারা কখনোই মেনে নেবে না। চীনের অবস্থান হলো, শুল্ক আরোপের এই পরিকল্পনা প্রত্যাহার করা হোক এবং দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার মতপার্থক্য সমাধান করা হোক। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে এক প্রকার উপেক্ষা করে চীন এখন তার আগের অবস্থানেই অনড় রয়েছে। যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে, চীন এই ব্যবস্থা গ্রহণ করবে। যেসব কারণে ছোট ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে জানালেন গভর্নর। দেশে একটি বড় ইসলামী ব্যাংক ছাড়াও বেশ কিছু ছোট ছোট ইসলামী ব্যাংক রয়েছে, যেগুলো অনেক সমস্যার মুখোমুখি। সব ছোট ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ইসলামী ব্যাংক গঠন করা হবে। যদিও ইসলামী ব্যাংকিংয়ের জন্য পূর্ণাঙ্গ আইন এখনও তৈরি হয়নি, তবে আন্তর্জাতিক মানের একটি ফ্রেমওয়ার্কে তৈরির জন্য কাজ চলছে। মঙ্গলবার ৯ এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত ১০তম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান ইস মনসুর এসব কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, বিদায়ী সরকারের সময় ব্যাংকিং খাতের মাধ্যমেই ব্যাপক হারে অর্থ পাচার হয়েছে। এসব টাকা ফেরত আনার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক মাল্টি এজেন্সি উদ্যোগ নিচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছে। এটা শুধু আইনগত নয়, বরং নৈতিক বিষয়ও। এ সময় তিনি আর বলেছেন, বাংলাদেশে ভবিষ্যতে যেন অতীতের
অতীতের মতো কোনো ঘটনা না ঘটে, আবার ভবিষ্যতে বাংলাদেশে কেউ যেন ব্যাংকিং সেক্টরে লুটপাট করতে না পারে সেজন্য তারা কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছিল ব্যাংকগুলো। এর মধ্যে এসালমের কারণে ধ্বংসপ্রাপ্ত ইসলামী ব্যাংকগুলো সবথেকে বেশি সমস্যার মুখোমুখি হয়েছিল। গভর্নরের প্রচেষ্টায় এখন ব্যাংকগুলো তার আগের অবস্থানে ফিরতে শুরু করেছে। কারণে তারা ইসলামী ছোট ছোট যে ৬ থেকে ৭টি ব্যাংক রয়েছে এগুলোকে তারা একীভূত করে নতুন করে তারা আবার ব্যাংকগুলো পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে, যাতে করে ব্যাংকে কোনো তারল্য সংকট না থাকে বা ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংক থেকে কোনো সহায়তা না দিতে হয়।